ভাইয়া এবং আপুরা সবাই কেমন আছো? অনেক দিন পর দেখা। আচ্ছা, আমি না একটা চুক্তি করতে চাচ্ছি। হচ্ছে, আগে তো আপনি করে বলতাম, তুমি তো চলে আসছি। এরপর তোমাদের তো ক্লাস টাস নিচ্ছি, এক রানিং স্টুডেন্টও আছো। তোমরা প্রায় সময় আমাকে মেসেজ দাও, কি আবদার করতে গিয়ে দু একজন আবার বলো মা যেভাবে টেক কেয়ার করে মায়ের মতো দেখতে। তো আমি তো একটু বুড়ি হয়ে গেছি, একটু এজেড, স্বাভাবিকভাবেই যে তোমরা যারা আমাকে মায়ের আসনে অলরেডি বসায় ফেলছো, ওর আমি দেখলাম ভেবে আমি মাই থাকি। কারণ মা হলে যেই মানে মায়ের প্রতি যে সন্তানের যে ফিলিংস থাকে, যে অধিকারটা থাকে। মনে আছে আমাদের মারা কি ঝাঁটাপিটা করতো, মুখ দিয়ে বকাঝকা করতো। আমার না ওরকম একটা ভাইব চলে আসে। আমার মাকে অনেকে বলে হচ্ছে দারোগা টাইপ, মানে দারোগা বলতো, জজ বলতো আমার ব্যাচমেট। তো মায়ের ওই ভাইব তো একটু আমার মধ্যে আছে। তো আজকে থেকে আমি আর তোমাদের আপু না, আমার বাচ্চা, সবগুলো আমার বাচ্চা। আমি তোমাদের মা, মায়ের মতো করে এখন থেকে নো আপু, অনলি মা। মা ইজ রিয়েল। ঠিক আছে, শুরু করি। অনেকদিন পর যেহেতু লাইভে আসছি, আচ্ছা দুই একটা একটু কমেন্ট পড়ি। এই তোমরা একটু কমেন্ট করো, কে কে আছো একটু দেখি। তোমাদের পড়াশোনা কেমন চলতেছে, কে কোথা থেকে দেখতেছো, এগুলো একটু লিখো। তো একটু কথা বলি, তারপর না দেখা যাবে। পড়াশোনা নিয়ে তো বলি, বকাঝকা তো দেই। আচ্ছা, কে লিখছো? নিশাত জাহান, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাদেরকে ঈদ মোবারক। তোমরা ভালো আছো তো? কে কে আছো একটু কমেন্ট করো, একটু দেখি কারা কারা আছে, কোন কোন বাচ্চা কাচ্চা আমার সাথে আছে। ফাস্ট শুরু করে ফেলছে, একটু লেট করলে ভালো হইতো। আচ্ছা, তো ওইভাবে কমেন্ট করছে না, তাহলে আমি একটু শুরু করি। শুরুটা হচ্ছে, একটা ঈদের লম্বা ছুটি গেল, পড়াশোনাটা কেমন হয়েছে সেটা বলো। জানি অনেক গরম, পড়তে ইচ্ছা করে না। গরুর মাংস খেয়েছি, আগে পড়তে ইচ্ছা। একটু ইউটিউবে যাই, সারা রাত একটু মোবাইল দেখি, পড়তে এই যে ইচ্ছা করে না। একটা সার্কেলের মধ্যে পড়ে গেছে, তাই যে সার্কেলের চেয়ে তো বড় কথা একটা সাইকেল, তো চক্রের মতো। একটা সকালে উঠি, ঘুমাই, থেকে একটু উঠি, দেন আবার ঘুমাই, এইরকম। এরকম কি হচ্ছে? কিছু তো অন্তত লিখো বাচ্চারা, একটু দেখি কি অবস্থা তোমাদের। আচ্ছা, মামুনুর রশিদ, আসসালামু আলাইকুম। আবু বকর সিদ্দিক, চুয়াডাঙ্গা থেকে, হ্যাঁ চুয়াডাঙ্গা থেকে দেখছি। তুহিন আক্তার, আচ্ছা ম্যাম। লাকি মন, কি আপু আছি, ওকে ওকে, আমার বাচ্চারা সবাই আছে, সবাই আছে। ভাস্কর চক্রবর্তী, কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ বাবা, তোমরা সবাই ভালো আছো তো? ঈদ মোবারক, ঈদ মোবারক। হ্যাঁ, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। মানে আমি অনেক অস্থির হয়েছিলাম, তোমাদের সাথে অনেক দিন আমার লাইভে দেখা হয় না। তো বললাম না, মায়ের রোলটা নিয়ে নিচ্ছি। এখন থেকে মায়ের মতো শাসন করব। যেহেতু অনেকে তোমরা আমাকে টেক্সট করো, বলো যে মা, মা ক্লাস নিতে হবে, মা বলো। তো যেহেতু মাই বলতেছো, যেহেতু মাই হয়ে যাচ্ছি, সেহেতু এখন হচ্ছে প্রচন্ড শাসনের মধ্যে নিয়ে আসবো তোমাদেরকে। আচ্ছা, ফাতেমা আক্তার বৃষ্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহমিনা আক্তার, আসসালামু আলাইকুম। সাগর তাজ, আসসালামু আলাইকুম ম্যাম। মামুনুর রশিদ, আমি শেরপুর থেকে দেখছি। আচ্ছা, সুমাইয়া রহমান মিম, গাজীপুর থেকে। লাকিমণি, জি আপু আছি। তোমরা অনেকে চলে আসছো, এখন আমাকে একটু রিপ্লাই দাও, পড়াশোনা কেমন চলছে? তার উপরে তো শাস্তি বা বকাঝকা হবে, তাই না? মা তো তখন শাসন করে, বাচ্চা যদি পড়ে তাহলে কি মাকে আর শাসন করতে পারে? আগে দেখি আমার বাচ্চাদের কি অবস্থা। আহ দীপালোক মন্ডল, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা তো ভালো আছো না? একটু লেখো তো, পড়াশোনার কেমন অবস্থা, কি চলতেছে? ও, কতদিন আছে? হ্যাঁ, জাকারিয়া হোসেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তো একটু পড়ালেখার কথা একটু আপডেট দাও আমাকে, হ্যাঁ পড়াশোনাগুলো কেমন চলছে ওইটা একটু আপডেট দাও। পড়তেছো তো? মুহাম্মদ মাফিকুল ইসলাম, তারপর হচ্ছে মারিয়াম মোহাম্মদ বগুড়া থেকে। আহ, মোহাম্মদ মাফিকুল ইসলাম সিয়াম, আলহামদুলিল্লাহ ভালো। তো আমার থেকে স্ক্রিনটা একটু দূরে, যদি একটু তোমাদের নামের উচ্চারণ যদি একটু ভুল করে ফেলি একটু ক্ষমা করে দিও। মানে অনেক দূর থেকে দেখছি তো, আহ, একটু তো চোখের সমস্যা হয়ে গেছে আগে চাইতে, চশমাটা আনতে গিয়েও ভুলে গেছি। এই জন্য একটু উচ্চারণের যদি একটু ভুল হয় কিছু মনে করো না।
মোহাম্মদ মেহেদি হাসান শেরপুর জেলা থেকে দেখছি। ইমরান হোসেন আসসালামু আলাইকুম আপু নওগাঁ থেকে। ওয়ালাইকুম আসসালাম। এস এম জসিম পড়া গুছানো হচ্ছে না। ইয়েস ফ্যাক্ট, ফাইনালি আমি গট দ্য পয়েন্ট। পড়া গুছানো হচ্ছে না। কেন গুছানো হচ্ছে? হ্যাঁ? কেন গুছানো, মূল রহস্যটা কি? এলোমেলো পড়ছি। শরীফ মাহমুদ ভাইয়া জামালপুর থেকে। ওকে। মেহেদি হাসান আমিও কিছু পারি না, ম্যামের প্রথম ক্লাস করছি, কিন্তু শুনে বুঝলাম ভালো ক্লাস হবে। থ্যাংক ইউ ভাইয়া, থাকো। থ্যাংক ইউ বাচ্চা, থাকো। সবাই আমার বাচ্চা, সবগুলো আমার মৌতিবের বয়স, আমি তো একটা বুড়া মা। হ্যাঁ, এই সবগুলো আমার বাচ্চা। আচ্ছা আলামিন আসসালামু আলাইকুম আপু পড়াশোনা হচ্ছে না এখনো পিছিয়ে? ইয়াস। ওমর ফারুক জয়পুরহাট থেকে। আরেকটু মেহেদি হাসান আইরিন আফরোজ আশা বগুড়া থেকে। ওমর ফারুক জয়পুরহাট থেকে। আলামিন আসসালামু আলাইকুম আপু পড়াশোনা হচ্ছে না এখনো পিছিয়ে আছি। আরেকটা কমেন্ট চলে গেল, আমার দূরে তো আমি চাইলে একটু ব্যাকে যেতে পারছি না, মনে করো না। কারোটা পড়ানো হলো আমি দুঃখিত, আমার সামহ আমার হাত থেকে চলে যাচ্ছে, তাই পড়া হোক। সজীব মোল্লা কুষ্টিয়া থেকে। সজীব মোল্লা ভালো লাগছে অনেক পর। হ্যাঁ, অনেক দিন পর তোমাদের দেখো, অনেক খুব ভালো। আজকে ছুটি ছিল, অনেক গরম ছিল, অলসতা ছিল। কিন্তু মাত্র তোমাদের সাথে কথা বলবো বলে চলে আসছি। বিশ্বাস করো, মানে বাসায় আমার বাচ্চাটাকে রেখে আসাটা একটু চ্যালেঞ্জিং। ওর নানু একটু বাড়িতে গিয়েছে, ওর বাবা রেখেছে, তোমাদের সাথে দেখা হয় না দেখে আমি চলে আসছি। সজীব মোল্লা কুষ্টিয়া থেকে। সজীব মোল্লা ভালো লাগছে অনেক করছি, কিন্তু নিয়মিত না। হ্যাঁ, এটাই তো কথা। স্বপ্নকুমারী কবি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ইমরান হোসেন পড়াশোনা ধারাবাহিকতা বজায় রাখতে পারে? এটা তো একদম কমন একটা প্রশ্ন, ধারাবাহিকতা বজায় থাকে না। সবচেয়ে সহজ কথা কি, পড়াশোনাই কারো ভালো লাগে। আমার মাফিকুল ইসলাম, আচ্ছা বলি, পড়াশোনাই কারো ভালো লাগে না। আমি আচ্ছা স্বপ্না তো কবি দিনাজপুর। মাশাল্লাহ, অনেকে তোমরা অনেক রেসপন্স করছো, মানে অল্প সময়ের মধ্যে তোমরা আমাকে এতটা ভালোবাসো, এই ভালোবাসা না আমাকে একটা আশকারা দেয়, একটা সাহস পায় যে না, বাচ্চাগুলোর সাথে দেখা করে আসি। যে তোমাদের ভালোবাসা আমার একটা শক্তি, একটা স্ট্রেংথ, এই জন্য আমি ক্লাস নিতে আবার চলে আসলাম। যেটা বলছিলাম, প্রথম হচ্ছে পড়াশোনা ভালো লাগে না, তার আগে প্রথম যে বললো পড়াশোনা গুছিয়ে উঠতে পারতেছে। আপু একদম ফ্রেশারদের জন্য কিভাবে কি করতে পারেন? 19তম নিবন্ধনের জন্য ফাইন, অনেকগুলো কোর্সে জয়েন ছিলাম ম্যাম, কেউ কোনো টিচার আমার ম্যাম নিল, আল্লাহ আপনাকে দেখায় দেখ। আরে মাশাল্লাহ। এই যে আমি ছোট্ট একটাই বলি, এই যে দেখো একজন লিখছে যে অনেক ক্লাসে ছিল, প্রথম তার নাম লিখলো। আচ্ছা, এই পয়েন্টটা নিয়ে বলবো। আলামিন হোসেন আপনি জবের প্রস্তুতি যে রুট ফলো করতেন, অবশ্যই এটা আমি শেয়ার করব। সুমাইয়া রহমান মিম ভাই কিছু করা হচ্ছে না। হোসেন আসসালামু আলাইকুম প্রথম গাজীপুর। আচ্ছা, যে ভাইয়া তুমি মাত্র কমেন্ট করলা, অনেক জায়গায় কোর্স না, কেউ তোমার নাম নেয় নাই। হ্যাঁ, তুমি আরেকটা কমেন্ট করো, তোমার নামটা আমি আরেকবার নিব। কেন নিব এটা এখন একটু ব্যাখ্যা দিচ্ছি। শুনো, গতকালে আমি হচ্ছে রাতের বেলা হাঁটতে বের হয়েছি, মানে আমার শরীরটা একটু কন্ডিশনটা একটু একটু মোটু হয়ে গেছি, তো তো হচ্ছে খুব আস্তে শোনা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ বাচ্চা। স্বপ্না তোর কবি। ওকে, বইলো, হ্যাঁ সাউন্ডে প্রবলেম হলে বইলো। আমার যে ভাইয়া বা আপু যে বললা অল্পতে খুশি হয়েছে শুধু নাম নিয়েছি বলে, তুমি আরেকটা একটু কমেন্ট করো, আমি তোমার আবার নাম নিব। খুব দ্রুত চলে যায় তো, আমি চাইলেও এত দ্রুত দেখতে পারছি না, আর আমার হাতের কাছে না স্ক্রিনটা দূরে। হ্যাঁ, একটু আবার কমেন্ট করো তোমার কমেন্টের পরিপ্রেক্ষিতে। কালকের একটা ঘটনা বলে, আমি সকালে আমি হচ্ছে রাতের বেলা হাঁটতে বের হয়েছি, তো আমার রিসেন্ট 2 মাসের মধ্যে 5বার পার্স হারাই গেছে। হাস্যকর লাগতেছে না? ধর আমি অডিট করতে গিয়েছি, সিলেট গিয়েছি, চট্টগ্রামে গিয়েছি, যেখানে গিয়েছি আমার আমার একটা কাজিনের বার্থডে ছিল, ওই ওই প্রোগ্রামটায় গিয়েছি। যাওয়ার পরে কি হইলো তোমার, মানে যেখানেই গেছে আমার পার্স, মানে আমার পার্সে টাকা থাকে, কার্ড থাকে, ন্যাশনাল আইডি কার্ড থাকে, তারপর হচ্ছে মানে আরো কিছু কার্ড থাকে না, সবকিছু মিলে ওই পার্স আমি হারাইছি 5বার, এবং আলহামদুলিল্লাহ ফরচুনেটলি আমি 5বারই ফেরত পাইছি। এই জন্য তোমার ভাইয়া আমার উপাধি দিয়েছে পুণ্যবতী নারী, যে নারীর কিছু হারায় না আল্লাহ তাকে। আচ্ছা আপু খুব আস্তে শোনা যাচ্ছে, এখনো কি আস্তে শোনা যাচ্ছে? তোমরা একটু কমেন্ট করো তো, আস্তে শোনা যাচ্ছে? আনিশা জাহান অধরা আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরেকজনের কমেন্ট, তুহিনের কমেন্টটা মনে হয় চলে গেল, কয়েকটা কমেন্ট একটু চলে গেল। ফাতেমা বৃষ্টি আসসালামু আলাইকুম। রাজু হচ্ছে পঞ্চগড় থেকে, ফুল টাইম আছি ম্যাম, আপনার ক্লাসে ইনশাআল্লাহ এন্ড শেয়ার করছি, থ্যাঙ্কস এ লট। ওমর ফারুক। আচ্ছা, তাহমিন আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা,
তো 5বার পার্স হারানোর পরে আমি একটু এখন হয় না যে ভীত হরিণীর মতো, কেমন আমি কোথাও এখন আর পার্স টার্স নেই না। পার্স নেই বলতে টাকা পয়সা কিছু নেই না, এমনি হাঁটি, যার কাছে যাই। যেমন অফিসে গেছি, আমার কলিগ আছে তাহমিনা মুন্নি, ওর কাছ থেকে টাকা নিয়ে চলি, এরপরে যখন যত টাকা হয় পরের দিন এসে দিয়ে যাই। মানে আমি পার্স নিচ্ছি না, কিন্তু 5বার হারানোর পর নিজের কাছে লজ্জা লাগে, এতবার পার্স হারাচ্ছি, মনে হয় কোন একটা সামথিং রং হচ্ছে। তো যাই হোক, কালকে হচ্ছে বের হয়েছি, বের হওয়ার পরে হাঁটতে গিয়ে তোমার হচ্ছে, আমি তোমাদের কমেন্টগুলো একটু স্টপ দিচ্ছি, কাহিনীটা বলে আবার ঢুকছি, কিছু মনে করো না। তো হাঁটতে গিয়ে মনে হলো যে অনেক ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। আচ্ছা আপু, আমি তো মাইকের মতো শুনছি, তাহলে মনে হয় স্বপ্না তোর কবি, তোমাদেরই মনে হয় একটু প্রবলেম হচ্ছে, মাইকের মতো শুনতেছে বলতেছে সজীব মোল্লা, দ্যাট মিনস অনেক সাউন্ড হচ্ছে, তাই তো? এটাই তো বুঝাচ্ছ। আচ্ছা সাগর তাজ ম্যাম, আপনার ক্লাসগুলো অসাধারণ লাগে, থ্যাঙ্কস এ লটস, এটাই ভালোবাসা, এটাই দোয়া, এই দোয়ার কাঙাল আমি। আচ্ছা, পরে কি হইলো, হাঁটার পরে মানে আমি তো আজিমপুরে থাকি, ওই কলোনিতে পুরা হেঁটে একদম বিডিআর গেটে আসার পরে আমার মনে হলো কি জানো, আমার না খুব মানে ক্লান্ত লাগতেছে, একটা স্যালাইন খাওয়া দরকার, কিন্তু আমার পার্সে তো টাকা নাই, বুঝছো, টাকা মোবাইল কিছুই আনি নাই, জাস্ট একটু হাসছি, টাকা মোবাইল কিছুই আনি নাই। পরে হচ্ছে ব্যাগ খুলে দেখি যে মাত্র 5 টাকার একটা কয়েন আছে, হ্যাঁ। তো আমি ওই দোকানে গিয়ে, ওইখানে বিডিআর গেটের ওখানে 2-3টা দোকান আছে, তো একটা দোকান অনেক মানুষের ভিড়, মানে মানে ভিড়, ওই দোকানটা আর গেলাম না, পাশে আরো 2টো দোকান আছে। তো প্রথম দোকানে গিয়ে বললাম যে স্যালাইনের দাম কত, বললো হচ্ছে 6 টাকা। তো আমি বললাম যে আমাকে একটা স্যালাইন দিতে পারবেন, আমার কাছে 5 টাকা আছে। তো বললো যে আপনি পরে এসে কি 1 টাকা দিয়ে দিবেন। আমি বললাম না, পরে এসে 1 টাকা দিতে পারবো না, কারণ এইদিকে আমি কালকে আসতে পারবো কিনা আমি কনফার্ম জানি না, নাও আসতে পারি, আর যদি আমি ভুলে যাই আমি 1 টাকা দিতে পারবো না, আপনি যদি 5 টাকা আমাকে দেন তাহলে আমি স্যালাইনটা নিব। লোকটা আমাকে স্যালাইনটা দিল না, বলে তাহলে কেমনে দেই যদি 1 টাকা না দেন, সে আমাকে দিল না। চলে আসলাম, পরে পাশে আরেকটা দোকানে গেলাম, ওই দোকানটাও ফাঁকা। তো ওনাকে বললাম যে ভাই একটা স্যালাইন হবে, পরে বললো যে হ্যাঁ হবে, 6 টাকা দাম। আমি বললাম ভাই 5 টাকা আছে, দেওয়া যাবে? বলে কোনো সমস্যা নাই, দেন। পরে সে 5 টাকাটা নিয়ে, পরে জানো আমি, এই 1 টাকা কিন্তু ইজ নট এ ফ্যাক্ট, হ্যাঁ। আমি ওই সময় জানো ভেতর থেকে, ধরো আমি তুচ্ছ মানুষ, আমি পাপী, কিন্তু আমি যখন অন্য মানুষের জন্য দোয়া করছি তখন তো আমি পাপী না, আমার দোয়া তো পাপ না, হ্যাঁ, আমি পাপী হইতে পারি, আমি যখন মানুষের মঙ্গল চাচ্ছি তখন তো আর পাপ না আমার। পরে আমি জানো মনে মনে দোয়া করলাম, আল্লাহ উনি আমাকে এতটা মানে স্যালাইনটা যে উনি আমাকে দিল, আমার আবার বাসায় গিয়ে আসাটা এতটা টাফ হইতো, আল্লাহ ওনারা অনেক বরকত দাও, আল্লাহ জাযাকাল্লাহ খাইরান, অনেক মানে ভেতর থেকে একটা দোয়া করলাম, নিচ্ছিলাম আর দোয়া করলাম। বিশ্বাস করে ইনস্ট্যান্ট 4 থেকে 5 জন কাস্টমার ওনার দোকানে ঢুকে গেল। আর যে দোকান থেকে আমাকে 1 টাকার জন্য রিজেক্ট করলো, সে দোকানে কিন্তু মানে কেউ না, উনি কিন্তু মশা মাসি মারতেছে, পাশের দোকান পাশাপাশি। এইটা কি লার্নিং দেখো, সবসময় কিন্তু 1 টাকা ফ্যাক্ট না, হ্যাঁ ব্যবসায়িক পারপাজে 1 টাকা ফ্রি দেওয়াটা ওনার জন্য লস ছিল, কিন্তু একটা মানুষ যেহেতু স্যারেন্ডার করে নিচ্ছে যে আমার কাছে টাকা নাই, 5টা টাকায় আছে, এই 1 টাকা দিলে ওনার কিন্তু দোকানে হ্রাস বৃদ্ধি ঘটতো না, কিন্তু এটা একটা মার্সি, একটা মানুষের প্রতি দয়া করা হইতো, উনি ওই দয়াটুকু করেন নাই। এইটাই হচ্ছে যে একটা বাচ্চা আমাকে মাত্র বললো অনেক ক্লাস করছি, কখনো কেউ নাম নাই নাই, আজকে নাম নিছে, হয়তো বা অন্য সময় স্যারদের চোখে নজর পড়ে নাই, বা আমার চোখেও হয়তো বা অন্য ক্লাসগুলোতে পড়ে না, আজকে পড়েছি, কিন্তু ওরকে যে আনন্দটা দিল, এই যে ও আমার জন্য দোয়া করলো, জানো এই দোয়াটা হচ্ছে মানে সবচেয়ে দামি। এই যে ভেতর থেকে, হ্যাঁ, আমরা যখন একটা মানুষ ভেতর থেকে কোনো কাজ করি, ধর তোমার মা অনেক দৌড়ায় আসছে, হেঁটে আসছে, ওই সময়টায় ধর 1 গ্লাস পানি সে সবসময় ঢেলে খায়, বা তোমার ছোট বোন ধর আমার মৌতিফ, ও কিন্তু নিজে নিজে পানি ঢেলে খায়, কিন্তু অনেক সময় আছে না অনেক হাঁপাই গেছে, ওই মুহূর্তে 1 গ্লাস পানি ঢেলে দেওয়া, কি জানো তুমি যে দোয়া পাবা, যে সোয়াব পাবা, এটা অন্য কোনো কিছু। এটাই হচ্ছে টাইমিং, তোমাদের ঠিক টাইমিং এ ঠিক কাজ করতে। 1 টাকা অনেক দান করতে পারবা, কিন্তু ওই সময় আমি যখন ক্লান্ত, আমি 1 প্যাকেট স্যালাইন চাইলাম, ওইটাই ছিল একটা দোয়া। সেদিন আমার বাসায় একজন সিঁড়ি মুছতেছে, সিঁড়ি মোছার সময় আমার দরজায় কলিং বেল দিছে, খোলার পরে আমার বাচ্চার খোঁজ খবর নিচ্ছে, বলতেছে ওর তো মুখ শুকনো, মনে হয় পানি খাবে। আমি তখন আমার মাথায় ক্লিক খাইছে, ওনার নিজের পিপাসা পাইছে, যেহেতু ওনার নিজের পিপাসা পাইছে, ওনার মাথায় প্রথম আসছে ওর মনে হয় পিপাসা পাইছে। যেমন আমি তোমার হচ্ছে চা ভালো খাই, তো কেউ আসলে আমার মনে হয় তারও চা ভালো লাগে। তোমার ভাইয়া মুরগির পা ভালো খায়, এই জন্য সে যখন পা খায় সে শুধু আমাকেও বলে একটা পা খাবা, একটা পা খাবা, কিন্তু আমি নিজেও তো ভালো খাই না। তো এইটাই, যার মাথায় যখন যেটা থাকে সে ওইভাবে প্রেজেন্ট করতে চায়।
তো এই বলার মানে হচ্ছে তোমরা তোমরা সঠিক টাইমে সঠিক ক্লিকিং করবা। সেটা কেমন? ভালো কাজগুলোও করবা, মানুষের জন্য ভালো কাজ করবা, লাভ হিউম্যানিটি নিয়ে আসবা, আর পড়াশোনা শুরু করবা। আর কয়েকটা কমেন্ট করে আমি স্লাইডে চলে যাচ্ছি, নাহলে আমার বাচ্চারা রাগ করবে। হ্যাঁ, আমি তো আসছি গল্প করতে, মা আসছে সন্তানের সাথে আজকে গল্প করতে। কি অবস্থা! মাহফুজ আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শারমিন আক্তার ম্যাম, অসাধারণ ক্লাস আপনার, থ্যাংক ইউ। তাহমিন আক্তার ম্যাম, কালের কণ্ঠে প্রকাশিত আপনার বিসিএস জয়ের গল্প পড়েছিলাম, এরপর আপনাকে দেখার শখ, সাফল্য একাডেমিতে আপনাকে দেখতে পাই, আপনার লাইভ হলে অপেক্ষায় থাকি, তার জন্য অনেক অনুপ্রেরণা দেয়। ওকে আপু, অনেক শুধু এটা না, আমার জন্য অনেক দোয়া রইল। আশা করি ইনশাল্লাহ কালের কণ্ঠে তুমি আমারটা পড়েছো, তোমার তোমার সেই সাক্ষাৎকার জন্য প্রথম আলোয় আসে এবং হাজার হাজার মানুষ যেন তোমার ওইটা দেখে অনুপ্রাণিত হয়। হাজার হাজার মেয়ে যেন স্বপ্ন দেখে, না আমিও তাহমিনার মতো ভালো কিছু করব। এই অপেক্ষায় আছি। ঠিক আছে। জিতেন রয় ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, আশা করি তোমরাও ভালো আছো। সাগর তাজ ম্যাম, আপনার ক্লাসগুলো অসাধারণ, ভালো লাগে, থ্যাংক ইউ। সজীব মোল্লা আপু, আমি তো মাইকে হ্যাঁ, তুমি 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 তোমার এই কমেন্টটা শোনার পর আমি কনফিডেন্স ফিরে পাইছি যে না, আই এম ওকে, ঠিক আছে, বাচ্চাগুলার নেটের প্রবলেম। আচ্ছা, তাহলে চলে যাই। ফার্স্ট যেটা বললো, পড়াশোনাগুলো এলোমেলো র্যান্ডমলি আমি কিভাবে পড়ব, আমরা ওই পয়েন্টে চলে যাচ্ছি। তাহলে আমরা কিভাবে করবো? আল্লাহ, অটো স্লাইডকে চলে গেল নাকি? আচ্ছা, সব পরীক্ষা মূল রহস্য কি? রহস্য আসলে একটা 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 মানুষ, ধরো তুমি শূন্য জ্ঞানের অধিকারী, আমার শক্তি শূন্য, আমি কিভাবে শুরু করব? কিভাবে শুরু করব? দেখো, প্রথমে হচ্ছে কোশ্চেন করো। হট হট কিসের হট? হট হচ্ছে ধরো তুমি বিসিএস দিবা, প্রথমে প্রশ্ন করবা হোয়াট মানে কি, কি পড়বো, আমি আসলে কি পড়বো। এখন এই প্রশ্নটা ধরো তুমি নতুন, তুমি করতেছো, আমার কাছে বলবো আমি ফেড আপ হয়ে যাবো, আরে কি পড়বা মানে যা আসবে তাই পড়বা, আরেকজনকে বলবো সেও ফেড আপ হবে। আর তুমি চাচ্ছ কি না, আমি কি পড়বো এটা আমি নিজে জানতে চাই, কারো কাছে করা। কিভাবে পড়বা? প্রথম কাজ হচ্ছে তোমার বিজনেস প্রসেস সম্পর্কে জানা। যেমন আমাদের অডিটের একটা স্ট্যান্ডার্ড বই আছে, বলছে অডিট কাজ শুরু করার আগে প্রথমে কি জানতে হবে? নোয়িং ইউর এন্টিটি। এন্টিটি মানে কি? যাদের অডিট করি তাদের। যেমন আমি মাত্র বিআইডব্লিউটি, এটিসি এগুলোর অডিট করলাম, তাহলে বিআইডব্লিউটিসির বিজনেস প্রসেসটা কি এইটা আমার জানতে হবে। তাহলে কি করতে হবে? আমার আগে ওইটা সম্পর্কে জানতে হবে, স্টাডি করতে হবে, দেন আমি ওদের ভুল ধরতে পারবো ওরা ঠিকঠাক কাজ করছে কিনা। তাহলে তুমি যখন বিসিএস এর প্রস্তুতি নিতে চাচ্ছ, তাহলে প্রথম কি জানতে হবে? ওদের বিজনেস প্রসেস জানতে হবে, বিসিএস এ কি আসে। তাহলে কি সিম্পল ভাবে তুমি একটা সিলেবাস নিয়ে নিবা, সিলেবাসটা নিয়ে নেওয়ার পরে দেখবা বিরক্ত লাগবে, হাই বাবা এগুলা কিভাবে পড়বো, কি পড়বো, টপিকস এত কিছু দেয়া। তাহলে এটার একটা ইজি ওয়ে আছে, যেমন সিলেবাসটা বের করলা, এরপর কি করবা? তুমি একটা প্রশ্ন ব্যাংক কিনে নিবা। প্রশ্ন ব্যাংক তুমি যেটা, তুমি নিবন্ধন দাও, তুমি প্রাইমারিতে পরীক্ষা দাও, কিংবা বিসিএস দাও, তুমি যেটাই দাও না কেন, হ্যাঁ যাই দাও না কেন, সেটাই হচ্ছে তোমার কি করতে হবে? তার একটা প্রশ্ন ব্যাংক কিনতে। আচ্ছা, আরো কয়েকটা একটু কমেন্ট আসছে, একটু দেখি। ফয়েজ আহমেদ, প্রিয় গালিব ভাইয়ের প্রত্যেকটা ক্লাস ভালো লাগে, আমি ভাইয়ের পেইড ব্যাচ আছে মাশাআল্লাহ। তাহলে যেহেতু গালিব ভাইয়ের ক্লাস ভালো লাগে, গালিব ভাইয়ের কোনো ক্লাস মিস করা যাবে না। রেগুলার থেকে ওই সাবজেক্টে কি করতে হবে? এক্সপার্ট হইতে হবে। ঠিক আছে ফয়েজ, মনে থাকবে। আনিশা জাহান অধরা ম্যাম, আপনার নেট ঠিক কিন্তু সাউন্ড কম আসছে। আচ্ছা, সাউন্ড কি এখনো কম? কেউ কি আছে? সাউন্ড নাকি কম? আচ্ছা দেখো তো আপু ভাইয়া, এখন কি অবস্থা, শোনা যাচ্ছে কিনা? আমি তাহলে হাতে করেই পড়াই। শোনা যাচ্ছে? একটু কমেন্টে লিখো তো। ময়না, তারপর হচ্ছে আনিশা, একটু লেখো তো এখন কি অবস্থা, শোনা যাচ্ছে? ভাই আপু শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি? আচ্ছা, তোমরা একটু কমেন্টে লিখে দিও, হ্যাঁ শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, যেটা বলছিলাম, ভাইয়া একটু প্রবলেম হচ্ছে না, আবার কমেন্টে আসছে ক্লিয়ার স্যার। ওকে শাহাদাত বাবা, তুমি বলছো ক্লিয়ার, ওকে। আচ্ছা বাচ্চারা শোনো, তাহলে তাহলে হচ্ছে, তাহলে তোমাকে কি নোয়িং দ্য এন্টিটি, বিজনেস প্রসেসটা জানতে হবে। মোহাম্মদ রবিউল ইসলাম, হ্যাঁ শোনা যাচ্ছে। নিশু শোনা যাচ্ছে। আচ্ছা, ভাস্কর চক্রবর্তী, তাহমিনা আক্তার সাউন্ড, ওকে থ্যাঙ্কস বাচ্চারা, তোমরা যে এত রেসপন্স করো খুব ভালো লাগে। জি এখন শোনা যাচ্ছে, ওকে ফাইন। তাহলে যাচ্ছি, তাহলে হচ্ছে
একটা প্রশ্ন ব্যাংক কিনলা। আচ্ছা শেখরুল্লাহ, আলহামদুলিল্লাহ আপনার কথাগুলো অনেক ভালো লাগছে, এক কথা অসাধারণ, থ্যাংক ইউ। আচ্ছা জিহাদ ম্যাম শোনা যাচ্ছে, নিশু নাও ক্লিয়ার, বিবর্ণ শোনা যাচ্ছে, আনিশা জাহানদ এখন ঠিক আছে, ওকে ফাইন বাচ্চারা। ওকে তোমাদের যা যা কোশ্চেন আছে তোমরা লিখো, আমি পার্ট বাই পার্ট আনসার দেওয়ার সর্বোচ্চ ট্রাই করব, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে দেখো হোয়াট, তাহলে হচ্ছে আমরা কি কি মানে পড়তে হবে, তাহলে এটা কিভাবে জানবো? আমরা একটা ভালো প্রশ্ন ব্যাংক কিনে নিব, একটা সিলেবাস রাখবো, ধরে ধরে প্রশ্নগুলা খুব সুন্দর করে আমরা শেষ করব। আচ্ছা একজন লিখছে আফরোজা খানম, প্রশ্ন ব্যাংকে শুধু প্রশ্নগুলি পড়বো নাকি ব্যাখ্যা সহকারে? আমি এখন একটা তিতা কথা বলি, আমি হইলে কি করতাম, মানে ধরো আফরোজা আমার মেয়ে, ওইটার আমি টেবিলে বসে পড়াচ্ছি, পিটায় পিটায় প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ ঠোঁটস্থ করাইতাম। সেটা কেমন? যেমন বাংলাদেশের রাজধানী মানে ঢাকা কবে বাংলাদেশের রাজধানী হয়, এটা ওকে আমি অপশন দিয়ে পড়াইতাম না, একদম মুখস্থ করে ফেলতাম, এত সালে রাজধানী হয়, এতবার রাজধানী হয়, এইভাবে এইভাবে রাজধানী হয়, ঠিক আছে, 4বার বা 5বার যাই হোক, পুরো ব্যাখ্যা সহ। বুঝতে পারছো আফরোজা? মা আমার এইভাবে পড়বা। কিভাবে পড়বা? প্রথমে হচ্ছে প্রশ্ন ব্যাংকটা নিলা, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে একদম ক্লিয়ার করে করে খুব চমৎকার করে এমনভাবে পড়বা কোনোদিন যেন পাল্টা প্রশ্ন বলতে হয় না। আচ্ছা কি বললো, ধরো শেষের কবিতা, এটা এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নাকি কবিতা, এটুকু তো জানি, চরিত্রটা কি এটাও তোমার জানতে হবে, নিশ্চয়ই প্রশ্ন ব্যাংকে এগুলা দেয়া থাকে। বুঝতে পারছো? ঠিক এমনভাবে পড়বা যেন 14 গোষ্ঠী ওই ব্যাখ্যায় যা থাকে সব তোমার ঠোঁটস্থ থাকে। সুরুজ্জামান ক্লিয়ার। আচ্ছা রবিউল ইসলাম আপু, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট অ্যান্ড ফার্স্ট ইয়ারে পড়ি, আমার টার্গেট বিসিএস, আমি কি ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিট হবো? যেহেতু ফার্স্ট ইয়ার, এটা একদম দারুণ একটা ডিসিশন। আমি নিজেই বলি, আমি যখন হচ্ছে এসএস অনার্সে ভর্তি হলাম, আমি যখন সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে, তখন তো আমি আসলে তোমাদের মতো এরকম এতটা আধুনিক কি বলবো যে চাইলে ব্যাচ ছিল না, কোচিংগুলো ছিল, কিন্তু আমি তো সন্ধান একটু পরে পেয়েছি, তারপর আমি থার্ড ইয়ারে গিয়ে ভর্তি হয়েছি। সেটাই বললাম যে যত তুমি তাড়াতাড়ি শুরু করবা, তোমাদের বলছি না ভালো হওয়ার কয়টা উপায়, মাত্র 3টা উপায়। হ্যাঁ, সবচেয়ে শেষ যে উপায়টা সেটা হচ্ছে সৎসঙ্গী বা সৎ বন্ধু। যেহেতু রবিউলের আশেপাশে সৎ বন্ধু নাই, কেউ পড়ালেখা করে না, তাহলে কি করবা? একটা বন্ধু তো এই আধুনিক যুগে বানায় নিতে হবে। তোমার বন্ধু হবো আমি আছি, সোহাগ ভাই আছে, তারপর হচ্ছে তোমার যে পিরু ভাই আছে, সবাই তো আছে, তাই না? সবাই এসে সবার সাথে থেকে থেকে তুমি এগুলা আস্তে আস্তে পড়ার প্রতি আগ্রহ বাড়বে। তুমি যদি এই এনভায়রনমেন্টের সেটআপে থাকো, এই যে যেহেতু ফার্স্ট ইয়ারে পড়ো, আড্ডা হবে, গান হবে, মেয়েদের পিছু পিছু ফুল নিয়ে ঘুরবা, যেগুলো তোমাকে জিরো জিরো জিনিস দিবে, জিরো। আর তুমি যদি কোনো কিছুর সাথে লেগে থাকো, কিছু না কিছু পাবা। মনে রাখো, জ্ঞান কখনো বিফলে যায় না। এই যে শুনতেছো, একটা হইলেও তো কিছু হইলেও তো মোটিভেশন কাজ করতেছে, না আমার পড়তে হবে, কি কাজ করতেছে, তো এটাই হচ্ছে লাভ, এটাই হচ্ছে ধর আমাদের সাথে লেগে থাকার একটা ফল। আলামিন আপু, পার্টস অফ স্পিচ, জ্যামিতি, কারক, বিভক্তি, প্রতিপত্তি, এগুলো খুব ঝামেলা। হ্যাঁ ট্রু, এগুলো ঝামেলা, তবে পার্টস অফ স্পিচ জ্যামিতি তো ঝামেলা হওয়ার কথা না, এগুলো তো বুঝলেই পারা যায়। কারক বিভক্তি আমার সবচেয়ে প্রিয়, এটারই আনসার দিতাম খুব দ্রুত। আর প্রকৃতি প্রত্যয়, হ্যাঁ এটা একটু জটিলতা আছে, মানে টিল নাও আমার কাছেও কঠিন লাগে, এইটা নয় একটু একটু ধরো মানে অনেক চেষ্টা করলা, তারপর যদি না পারলা, পিএসসি কে একটা নাম্বার ছেড়েই দিলা, তাও দিতে হবে না, কিছু টেকনিক আছে, একটু যদি ট্রাই করো ইনশাল্লাহ পারবা। আমাদের আরো যা যা প্রবলেম আছে কোশ্চেন করো। আচ্ছা দিনা রানী রয়, ওকে আপু বলো কোন কোশ্চেন ব্যাংকটা ভালো, বলবেন একটু প্লিজ। আচ্ছা আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা কোনো মানে কাউকে প্রমোটিং না, যেহেতু আমাকে বলছে, আমি কি পড়ছিলাম, আমি প্রফেসর সেটটা পড়ছিলাম, ওদের ব্যাখ্যাটা আমার ভালো লাগতো, আমি একদম ব্যাখ্যা সহ কণ্ঠস্থ করে ফেলছিলাম। হাসিবুল হাসান, আমি প্রথম, আচ্ছা প্রথম তোমার সাথে আমার দেখা না, ওকে ঠিক আছে। হারুন মিয়া, প্রাইমারি শিক্ষকদের জন্য কোন বই পড়তে হবে ম্যাডাম? আচ্ছা এই যে প্রথম তুমি একটা ভালো প্রশ্ন ব্যাংক কিনো, এরপরে কোশ্চেন ওয়াইজ কিছু টপিকস মানে আছে, এটা তুমি শেষ করো। স্বপ্নাতর কবি, জি আপু ফার্স্ট ইয়ার যাবি বাংলা বিভাগ, ওয়াও খুব দারুণ সাবজেক্ট, বাংলা বস সাবজেক্ট, তো ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ জব, কারণ জব তো মাস্ট হবে, কিন্তু সমস্যা হচ্ছে জব যদি না পাও, কে দায়ী? স্বপ্নাতর কবি নিজেই দায়ী। কেন দায়ী? কারণ সে নিজেই পড়ছে না, তাই জব তোমার জন্য বসে আছে। আমার বা তোমার চাকরি হয় না কেন বলো তো? আমি চাই না তাই হয় না। তুমি যদি
সবকিছু বাদ দিয়ে ফেসবুক ইমেল ইউটিউব বাদ দিয়ে 16 ঘন্টা যদি পড়ো, 6 মাস যদি টাইম দাও, এই চাকরি হবে না কেন বলো তো? কেন হবে না বলো বাচ্চারা, কেন হবে না? আচ্ছা, মোস্তাফিজুর রহমান ম্যাম, আমি তো সায়েন্সের স্টুডেন্ট হয়ে অঙ্কে ভয় পাই। আরে অঙ্ক তো আমিও ভয় পাইতাম, কে না ভয় পাই বলো তো? কোনো সমস্যা নাই, অঙ্ক ভয় পাও, চেষ্টা করো। আমার বান্ধবী ছিল ম্যাথের, জানো, ও নিজেই ম্যাথ ভয় পাইতো, এখনো বলে ও হচ্ছে মানে শিক্ষা ক্যাডারে ভয় পায় সায়েন্সের জন্য। তো কি হয়েছে তাতে? একটাই হচ্ছে, চেষ্টা করতে হবে, তুমি ট্রাই করো। যে পারে এবং পারে না, কেন পারে? ট্রাই ট্রাই, হার্ড অ্যান্ড সোল ট্রাই। জান্নাতুল চৌধুরী, আপনার অফলাইন ক্লাস হয় না? আরে বাবা, অফলাইনে তো নাই, সব অনলাইনে। অনলাইনে আমি আছি, রেগুলার বিসিএস বা সবগুলোর সাথেই আছি। নিশাদ জাহান নিশু, খাদ্যের পরীক্ষা নিয়ে কিছু সাজেশন দেন। এই দেখো, এই প্রশ্ন প্যাটার্নগুলো দেখো, সাজেশনের চাইতে কি বেস্ট সাজেশন যে হট আইটেম। কি হট আইটেম বলো তো? হট আইটেমটাই হচ্ছে তোমাদের প্রশ্ন ব্যাংক, তোমার সিলেবাস প্যাটার্ন, যখন যেটা পরীক্ষা নিবা ওইটা ভালো করে শেষ করতে হবে। তুমি যখন দেখবা যে প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়, তুমি বুঝবা কেমন আসে। যেমন আমি বলি, বিশেষ একটা ধারা 35, 37, 39 তো নাই, 40, এই প্রশ্নগুলো দেখবা একই ধারা, একটু কঠিন একটু কঠিন। আবার অন্যদিকে দেখবা 34, 36, 38, এই প্রশ্ন প্যাটার্নগুলো একটু সহজ, এগুলো দেখবা একটু সহজ ধারায় আসছে। এগুলো কিন্তু অ্যানালাইসিস করে করে হয়, বুঝছো বাবা, বুঝছো মা, সবাই আমার বাচ্চারা, ঠিক আছে? আচ্ছা, মার্কিন কুমার, আচ্ছা তুমি ম্যাম, আপনার বোঝানোর ধরনটাই আমার খুব ভালো লাগছে, আপনার জন্য শুভকামনা। ওকে বাবা, দোয়া করো যাতে তোমাদের সাথে নিয়মিত দেখা হবে, ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, শেখ জাহিদ আপু, কথাগুলো এত সুন্দর লাগছে, কি বলবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ম্যাম, গণিতের ভয় দূর করব কিভাবে? আমি তো রকুনুজ্জামান সুমন, সুমন ভাই আর একটা কমেন্ট চলে গেল, দেখতে পেলাম না, দুঃখিত, কষ্ট নিও না। হ্যাঁ ম্যাম, গণিতের, আচ্ছা রকুনুজ্জামান সুমন আপু, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা সুমন ভাইয়া, তুমি জানতে চাইছো গণিতের ভয় কিভাবে দূর করব। আচ্ছা, আমার চাইতে গণিতের ভয় তোমরা কেউ পাও নাই। আমার নর্মাল, বুঝছো, ওই যে বলে না, বাজার করতে গেছি 100 টাকা নিয়ে 97 টাকা হচ্ছে তোমার দাম দিছি, বাকি টাকা ক্যালকুলেশন করতে গেলে চিল না আমি ভয় পাই, ঠিক আছে? তাহলে কি করলাম, কিভাবে ম্যাথটাতে পাস করলাম? ম্যাথের পাস করার উপায় কি জানো? ওই যে আমি হচ্ছে তোমার সবসময় গুরুত্ব, আমি নিজে কোশ্চেন অ্যানালাইসিস করতাম। ধরো আমি দেখো, আমি প্রশ্ন অ্যানালাইসিস করে বুঝতাম যে তোমার হচ্ছে লগ সূচক থেকে একটা ম্যাথ আসতেছে, সরল সুদ কষা থেকে একটা ম্যাথ আসতেছে, তারপর হচ্ছে তোমার শতকরা লাভ ক্ষতি থেকে আসতেছে। তাহলে এই অঙ্কগুলা আমি অনেক সুন্দর সুন্দর করে বারবার চর্চা করতাম। এত চর্চা করছি যে পরীক্ষা আসলে কিছু আছে যে তোমার করতে হইতো না, করার ফলে অটো ব্রেইনই সেভ হয়ে যাইতো, ওইটা এমনি আনসার করতে পারতাম। আচ্ছা, আলামিন আপু, আসসালামু আলাইকুম, 18তম শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষক ইংরেজি ভাবে পাশ করেছি, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, অনেক দোয়া। বাচ্চা আমার, চাকরি পাবা, ঢাকায় যখন আসবা মানে মায়ের কথা মনে রাখবা, মাকে মিষ্টি খাওয়া যাবা, ওকে, ঠিক আছে? মোস্তাফিজুর রহমান, বিসিএস 1 বছরে 3 ধাপ পরীক্ষা শেষ করলে খুব ভালো হয়, এটা সবার জন্যই খুব ভালো হয়। দেখো 2018 সালে সার্কুলার আসছিল, সেই চাকরি পেয়েছি 2022 সালের ডিসেম্বরে, 5 বছরে চাকরির পিছনে ছিলাম, চিন্তা করে দেখো। আচ্ছা, ইশরাত জাহান আপু, আসসালামু আলাইকুম, আমি অনার্স সেকেন্ড ইয়ারে প্রাণীবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়ি, এখন থেকেই বিসিএস এ প্রস্তুত, একদম ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ মানে রিডিং। কারণ ঈশা, তুমি একদম বেস্ট ডিসিশন নিয়েছো। মেয়েদেরকে একটু বকাঝোকা দেয়, তোমরা কি করো, হাম্পি ডাম্পি করে সময় কাটায় দাও, মাস্টার্সে এসে কি ডিসিশন নাও, বাবা মাকে বলো যে বিয়ে শাদী করবো না, চাকরি বাকরি করবো, প্রস্তুতি দেবো। নো অ্যান্ড নেভার, ছেলে এবং মেয়ে সবার জন্য টাইমলি পড়বা। দেখো আমি লেট, হ্যাঁ আমার চাকরি, আমি 37 থেকে বিসিএসটা মানে পাওয়ার কথা, কিন্তু কি করে আমি 37-এ ধরো সামহাও আমি ডিপার্টমেন্ট, এবং এটা নিয়ে কি হয় যে আমি ঠিকঠাক মতো সঠিকভাবে প্রস্তুতি না নিয়ে অ্যাটেন্ড করি, ফলে কি হয় দেখো 37-এ যদি আমি জয়েন করতাম, এখন কিন্তু আমি ডিডি হয়ে যেতাম। তারপরে কি হতো, ধরো আমার আরো আগেই হয়তো ফ্যামিলি প্ল্যানিংটা করতে পারতাম, আমার বাচ্চাটা আরো আগেই বড় হইতো। তাহলে তুমি কেন তোমার লাইফের মূল্যবান সময়টা হারাবা? যেহেতু এখন নাও, এখনই নয় নেভার, যদি ধরো তুমি টিকটকার হও, এখনই লাইফটাকে সুইচ করে ইউটিউবে ডেডিকেশন দাও, হ্যাঁ, অথবা টিকটকের মানে আরো কিভাবে ভিউজ বানানো যায় সেই ট্রাই করো। যেহেতু তুমি আমি এরকম করতে পারবো না, তোমার আমার পারিবারিক শিক্ষা, ইথিক্যাল নলেজ, ভ্যালুস এইদিকে নিচ্ছে না, যেহেতু ডিটারমাইন্ড হয়ে গেছে আমি চাকরি করবই, এই প্রত্যয় লাগাইছো, তাহলে কেন পারবা না? আরে বাবা, আমি 6টা মাসের জন্য ফেসবুক,
ইউটিউব সব বাদ দেই, আমার কাছে বাচ্চারা কথা দাও, তোমরা কথা দাও প্রতিদিন কমপক্ষে 14 ঘন্টা পড়বা। এখন বলবো আপু আমি তো চাকরি করি, 14 ঘন্টা কিভাবে পড়বো? এগুলো কোনো এক্সকিউজই না, তোমার ইচ্ছাটাই, তোমার যদি ইচ্ছা থাকে তোমার চাকরি হবেই। শুধু চাকরি হবে না কেন? তোমার ইচ্ছা নাই তাই, অর্থাৎ তোমার চেষ্টার ত্রুটি থাকলেই হবে না, ঠিক আছে? রবিউল ইসলাম ম্যাম, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে ফার্স্ট ইয়ার। রবিউল একদম ফাইনালি তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো আমি বলবো এখন থেকে পড়াশোনা করো যাতে অনার্সে অ্যাপিয়ার দিয়ে তোমার চাকরি হয়ে যায়। আমার মনে আছে আমি যখন সমাজ কল্যাণে পড়তাম তখন 33-র যে রেজাল্ট দিল, ওই সময় যে ভাইয়ার আপুরা জয়েন করতো ওরা তখন মাস্টার্স স্টুডেন্ট, ওরা সারাদিন পড়াশোনা করতো, ওদের কাছ থেকে মোটিভেটেড হয়ে হচ্ছে আমরা এই যে চাকরির বাজারে ঝুঁকি। আচ্ছা আফরোজা, আচ্ছা আশরাফুল আলম তুহিন, আসসালামু আলাইকুম। মোহাম্মদপুরতে দেখছি শূন্য থেকে শুরু করব, বুঝতে পারছি না হারে শূন্য থেকে প্রস্তুতি কেমন। আমার একটা ভিডিও আছে আমাদের গ্রুপে দেয়া, তোমরা চাইলে এটা একটু দেখতে পারো। আজকে তো ঈদ পরবর্তী, তোমাদের জন্য একটু লাইভের সময় রেখেছি, একটু কম রাখা হয়েছে, এরপর একটু লং টাইমে আসবো এবং তোমাদের সব কথা শুনবো। আজকে মানে হয়তোবা আমি খুব বেশি সময় দিতে পারবো না, তারপর আমি ট্রাই করবো তোমার এটা রিপ্লাই দিতে। সাগর তাজ, কথা দিলাম ম্যাম। ম্যাম মানে কি জানিস? ম্যাম মানে মাকে কথা দিছে, মাকে কথা দিয়ে বিদ্যাসাগর দামোদর নদী পার করেছিল। বাইজিৎ বোস্তামি সারা রাত জানালার কাছে দাঁড়ায় ছিল। আর এই যে মাকে যে কথা দিলা, কি করতে হবে? সব বাদ দিয়ে পড়াশোনা করতে হবে। কথা দিছো না, কথা মানে কথাই, কথা ধরে রাখতে হবে। নুপুরেন, চাকরির ক্ষেত্রে গণিতের জন্য মাধ্যমিকের 19-এর অঙ্কগুলো করলে কি হবে ম্যাডাম? আমি আসলে এইটার না এতটা বেশি ভক্ত না। আমার কাছে মনে হয় 19-এ ধরো সব ম্যাথ তো তোমার জন্য গুরুত্বপূর্ণ না, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় কি চাকরির জন্য যে বই আছে না, লাইক প্রফেসরস বা MP3 বা আদার যেগুলো আছে, ওইগুলোকে একটা স্ট্যান্ডার্ড ধরে আমার পক্ষ থেকে আমার কাছে মনে হয় এটা আমাকে বেশি উপকার দিয়েছিল। আর তুমি যদি অন্য কিছুতে উপকৃত হয় এটাও করতে পারো। আচ্ছা মোহাম্মদ নাজমুল হোসেন বাইজিদ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, সিরাজগঞ্জ থেকে। আচ্ছা সাব্বির হোসেন আপু, প্রাইমারি জবের জন্য স্পেসিফিক সাজেশনে, এই যে স্পেসিফিক কি জানো? এই যে বললা না, এইটাই। তুমি যেহেতু প্রাইমারি জবের প্রস্তুতি নিচ্ছ, তুমি তাহলে কি করবা না, BCS এর বইয়ের দিকে এখন যাবা না, তাহলে কি করতে হবে? স্পেসিফিক ভাবে প্রাইমারিরই প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? মোহাম্মদ সজীব, ম্যাম 47তম BCS ব্যাচে ভর্তি হতে চাই। ওকে, তুমি আমাদের পেজে যোগাযোগ করো, আর ভর্তি হলে তো অবশ্যই মাস্ট তোমাদের সাথে আমার দেখা হবে। তোমাদের বাংলার ক্লাসে আমি আছি, বকাঝকা করার জন্য একটা মা আছে, থাকবে, বকাঝকা দিব, এই আর কি। মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আপনি কোন সেক্টরে আছেন আপু? ও আচ্ছা, আমি তো পরিচয় দিইনি আসলে, তোমাদের সাথে আমার এত দেখা সাক্ষাৎ হয়, আমি ভাবছি তোমরা সবাই মোটামুটি আমাকে চিনো। আচ্ছা, আমি মানসুর আক্তার মৌ, 40তম BCS এ আছি এবং বর্তমান পোস্টিং হচ্ছে পরিবহন অডিটে আছি, ঠিক আছে? তাহলে একটু একটু যাই স্লাইডে, হ্যাঁ অনেক গল্প করলাম, একটু স্লাইডে যাই। এরপর হচ্ছে হোয়াই, হ্যাঁ প্রশ্ন ব্যাংকটা ধরার পরে ধরো তুমি মোটামুটি বুঝলা হট কি কি পড়বো, এগুলার একটা আইডিয়া তোমার হইল। এরপরে কি হোয়াই কি 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 মানে কেন পড়বো, এই প্রশ্নগুলো আমরা কেন পড়বো মানে, যেমন ধরো দেখতেছি রবীন্দ্রনাথ ঠাকুর, যেমন আজকে নিবন্ধনের যখন ক্লাস নিলাম দেখো, তখন আমাদের ওইখানকার যে রানিং স্টুডেন্ট সুচি, ও বললো যে ম্যাডাম আমি একটা জিনিস অ্যানালাইসিস করে দেখলাম, নিবন্ধনে হচ্ছে জীবনানন্দ দাশ থেকে একটা প্রশ্ন আসে। পরে আমি ওকে বললাম আমিও অ্যানালাইসিস করে দেখেছি, BCS এ রবীন্দ্রনাথ, শেক্সপিয়র এইসব থেকে প্রশ্ন আসে। তার মানে এখন বোঝা যাচ্ছে তুমি এটার উত্তর কিভাবে পাইলা, কেন হোয়াই আমরা কেন পড়বো, ঠিক আছে? এটার উত্তর তুমি কেমনে পাইলা, এটার উত্তর পেলা কিভাবে? পেলা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ করে। তার মানে তুমি যদি হট আইটেম প্রশ্নগুলা কি কি পড়বা, একটা প্রশ্ন যদি বিশ্লেষণ করো দেন হোয়াই পড়বা, এটার উত্তরটাও তুমি পাবা। এই জন্যই দেখো, এইজন বলো না শিক্ষক নিবন্ধন সম্পর্কে একটু বলো না আপু, ঠিক তার উত্তরটা আছে সাব্বির হোসেন অপুর প্রাইমারি নিয়ে স্পেসিফিক। এই দুজনের হচ্ছে স্পেসিফিক কি, তোমাদের প্রশ্ন ব্যাংক তোমাদের যেভাবে প্রশ্ন আছে ওইভাবেই ওইগুলো পড়তে হবে, এটাই হচ্ছে বেস্ট সলিউশন, ঠিক আছে? এরপরে দেখো হাউ, এখন হবে আসল জিনিস, সেটা হচ্ছে আমি বুঝলাম কি কি আসে, কেন পড়বো এটাও বুঝলাম, এখন হাউ কিভাবে প্রস্তুতি নেব। দেখো তুমি যদি সংক্ষিপ্ত দেখো 30 মিনিটের একটা ফর্মুলা তোমাকে ধরো, রোজ একদিনে 30 মিনিট যদি তুমি ধরো, 30 মিনিট মানে হচ্ছে তোমার কি জানো, 1 বছরে হচ্ছে তোমার 180 ঘন্টা।
দেখো মাত্র 30 মিনিট, 1 বছরে কত 180 ঘন্টা। এরপরে দেখো এই 180 ঘন্টায় তুমি 1 বছর চাইলে 3000 নতুন শব্দ পড়তে পারো। হ্যাঁ, 3000 নতুন শব্দ পড়তে পারো। এখন তুমি এই জায়গায় বসাও, যদি এইখানে 30 মিনিটের জায়গায় তুমি যদি ধরো 14 ঘন্টা বা ধরলাম 10 ঘন্টা বসাও এবং এটাকে যদি মিনিটে কনভার্ট করো, তাহলে দেখো কতটা টাইম তুমি পাও। এবং এই টাইমটাকে তুমি যদি একটা ভাগ করে ফেলো যে আমি বাংলা এতটুকু পড়বো, আমি ইংলিশ এতটুকু পড়বো, আমি সাধারণ জ্ঞানে এতটুকু পড়বো, এই তোমাকে কেউ আটকাইতে পারবে বলো? তুমি যদি 6টা মাস নিজেকে ইনভেস্ট করো, হ্যাঁ, বলে না যে একজন সেদিন দেখি একটা গ্রুপে একজন পোস্ট দিছে আমার কাছে 50,000 টাকা আছে, তো আমি কোথায় ইনভেস্ট করলে ভালো হয়? তো শুনলে ই করবো, আমি না তাকে ইনবক্সে টেক্সট করেছি 50,000 টাকায় কোনো বিজনেস পারপাজে ইনভেস্ট না করে নিজের উপর ইনভেস্ট করো। যেমন নিজের এক সেট বই কিনো, একটা কোচিং, আমি আবারও বলছি এটা তুমি আমাকে তোমার ভালো নাই লাগতে পারে, ওকে ফাইন, তুমি আমার ক্লাস করো না, যেখানে ভালো লাগে। অন্তত পক্ষে ওই যে গৌতম বুদ্ধের যে 6 নীতি, সৎ বাক্য, সৎ ধারণা, 8 নীতি আছেন, ওইটার মতো তোমার সৎ একটা সঙ্গ রাখো। যেহেতু তোমার যেমন নূপুরের একটা ক্লোজ ফ্রেন্ড নাই, অথবা কারো ধরো তোমাদের যে যারা আসলে স্বপ্নাতুর কবি, তোমার ব্যাচমেট যারা আছে তারা পড়াশোনা করে না, ওকে ফাইন, তোমার তো দরকার নাই যে পড়াশোনা, তুমি আমার কাছে আসো, আমি তোমার বকা দিচ্ছি, তোমার পড়ার আগ্রহ হচ্ছে, তুমি এমন সঙ্গী খুঁজে নাও। তুমি যদি এরকম 10 থেকে 12 ঘন্টা পড়ো, একটা জিনিস মাথায় রাখবা, চাকরি যদি তুমি না পাও মানে তুমি চাও নাই। তুমি যদি চাও, তুমি যদি পড়ো, চাকরি পাবা না, কখনোই হবে না। আল্লাহ তাআলা ওই যে মনে নাই সেই লাইনটা যে তোমার অ্যালকেমিস্টে বলেছে, কেউ যদি কোনো কিছু চায় বা স্বপ্ন দেখে, সারা দুনিয়া ষড়যন্ত্র করে শুরু করে দেয় জানে সেই জিনিসটা পায়। মানে আল্লাহ তাআলা জানো আমাদের শব্দ তরঙ্গের মধ্যে এত পাওয়ার রেখেছে। বলে না ওই যে তোমাদের এর আগে একটা মানে লাইভে বলেছিলাম না, ল অফ অ্যাট্রাকশনের কথা, যেটা মানে হচ্ছে তুমি যদি কিছু জিনিস ভিজুয়ালাইজ করো যে না আমি গাড়ি থেকে বের হইলাম, বের হওয়ার পরে আগাই যাচ্ছি, মানুষকে হেল্প করছি, সবাই আমাকে সালাম দিচ্ছে, আমার হাত থেকে বিভিন্ন অনুদান নিচ্ছে, হ্যাঁ আমি অ্যাডমিন বা আমি পুলিশ, তুমি যদি এরকম ড্রিম দেখো, এই ড্রিমই তোমাকে চালনা করে রাখবে। এরকম একটা মোটিভেশন নিজের মধ্যে রাখতে হবে, এরকম একটা ফোর্স নিজের মধ্যে রাখতে হবে। বুঝতে পারছো? কোনো দুনিয়ায় কেউ, বুঝছো, এই যে আমার আইনস্টাইন বলো, নিউটন বলো, কেউ কিন্তু পরিশ্রম ছাড়া হয় নাই। সেই পারবে যে পরিশ্রম করবে। তোমার কি মনে হয় যে আমাকে বলো যে আপু আমি কবে থেকে প্রস্তুতি নিছি, তুমি জানো আমি কবে থেকে প্রস্তুতি নিছি? শুনলে অবাক হবো, আমার প্রস্তুতি সে ক্লাস 4-5 থেকে। কিন্তু আমি তখন জানতাম না এটা বিসিএস। কি করতাম, আমার প্রত্যেকটা বই প্রত্যেকটাই আমি ভালো করে পড়তাম। সাধারণ জ্ঞান বলো, বাংলা বলো, ইংরেজি বলো, কোনো কিছু তো আমার এত পড়তে হয় না, আমি অবসর সময় কাটাতাম বইয়ের সাথে। এই জন্য যখন ভার্সিটিতে আসছি আমার অনেকে চাইতে কম পড়তে হতো। অনেকে বলতো আমার বেসিক ভালো। হোয়াট ইউ মিন বাই বেসিক ভালো? হ্যাঁ, বেসিক ভালো কি? যেই টাইমে তোমরা খেলাধুলা করতো ওই টাইমে আমি বই পড়তাম, এটাই তোমার ম্যাজিক ছিল নাকি? তাহলে তুমি ওই সময় যেহেতু তুমি ঘুরছো, ওই সময় আমি পড়ছি তাই আমি আগে গেছি। যেহেতু এই সময় আগের সময় তুমি কাজ করো না, তার মানে এই সময় তোমার একটা সেকেন্ডও নষ্ট করা যাবে না। যাবে না মানে যাবেই না। আমার সময় যেহেতু আজকে কম, আমি একটু মানে স্লাইড তো শেষই করতে পারলাম না, একটু তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম এই আর কি। তোমরা আজকে এখন এই মুহূর্তে আমাকে কথা দাও, প্রত্যেকে কথা দাও, আমার বাচ্চারা কথা দাও, বলো ইউটিউব, ফেসবুক, হ্যাঁ বিকেলে অনলি 30 মিনিটের জন্য দেখবা, আর বাকি টাইম বলো 14 ঘন্টা পড়বা। কথা দাও ভদ্রলোক, ভদ্র বাচ্চারা, আমার ভদ্র বাচ্চারা, তোমরা কথা দাও। নাও বলো তোমরা কি পড়বা কি পড়বা না বলো। যদি না পড়ো, অন্য জায়গায় ক্যারিয়ার সেট করতে চাও, ওইদিকে ডেডিকেশন দাও। যেহেতু তুমি এই লাইনে আসছো, এই পথে পা বাড়াইছো, সো তোমরা পড়বা। বলো পড়বা কি পড়বো না, চাকরি কি পেতে হবে কি হবে না বলো। আচ্ছা, মোহাম্মদ হাসান 10ম গ্রেডের চাকরির জন্য কিছু উপদেশ দেন প্লিজ প্লিজ প্লিজ। ওকে ফাইন, 10ম গ্রেড, একটা সময় তো এগুলো সব প্রস্তুতি নিয়েছিলাম, আমার জব সিলেকশনের এইগুলো সব মোটামুটি আমি শেষ করেছিলাম। তো তোমার কাছে এটাই থাকবে, মানে একটা বিশেষ মানে টিপস থাকবে, সেটা হচ্ছে দেখো বাংলা এবং সাধারণ জ্ঞানে একটা ভাইটাল পরিবর্তন আসছে। তো তোমাদের কাজ থাকবে হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য একটু একটু আপডেট থাকার জন্য একটু পত্রিকা এবং ধরো বিটিভি সংবাদ এগুলো একটু দেখো, ঠিক আছে? আর অন্যদিকে হচ্ছে বাংলার ধরো যে বর্তমান 9-10 দেখবা নতুন কিছু সিলেবাসে ইনক্লুড হয়েছে, যেমন হাসান রুবায়েতের কবিতা ইনক্লুড হয়েছে, আগের কিছু কবিতা চলে গেছে, এরকম নতুন যেগুলো আছে এগুলো একটু দেখবা।
আর হচ্ছে বিগত সালে প্রশ্নগুলো বারবার বারবার রিভাইজ দিবা, তখন দেখবা তোমার ভেতরে একটা সেন্স গ্রো হচ্ছে। না ও যে সূচির মতো বলবা যে না জীবনানন্দ থেকে একটা প্রশ্ন। সাব্বির আচ্ছা নূপুর, চাকরির ক্ষেত্রে গণিতের জন্য মাধ্যমিকের 9 অঙ্ক লেখা হবে। আচ্ছা এটা তো উত্তর দিয়েছি। ও আচ্ছা, আর তাহলে মোটামুটি প্রশ্ন নাই, ঠিক আছে। এইটা তার মানে তোমাদের কি হতে হবে, বোল্ড হইতে হবে, স্মার্ট হইতে হবে, একটা নতুন ভার্সন তৈরি করতে হবে। কিসের? তোমার নতুন একটা ভার্সন তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে পারবা? ভালো মতো পড়াশোনা করে। কি হলো এটা? আর সব সময় মাথায় রাখবা, সেটা কি? সেটা হচ্ছে তোমার ভালো ছাত্র বা জিনিয়াস হওয়া এগুলো একটা ভুয়া কথা। তুমি আজকে 2020 সালে যদি আমাকে জিজ্ঞেস করতা যে আপু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু বাংলা ইংলিশ, আমি একদম গলগল গলগল করে টাইপের বলে দিতাম। আর এখন জিজ্ঞেস করো, আমার চিন্তা করতে হবে। এটা মানে কি? এটার মানে হচ্ছে এই, তখন হচ্ছে আমি পড়াশোনা করতাম, আমি ডেডিকেটলি এখানে ছিলাম, আমার ধ্যান ধারণা ছিল যে না আমি ভালো কিছু করব। এই যে একটা বলা আছে না সুইট রিভেঞ্জ, এই টার্মটা মানে কি জানো? এই টার্মটা মানে আছে একটা সময় তোমাকে মানুষ অনেক আন্ডার এস্টিমেট করতো, আমি এদেরকে সুইট রিভেঞ্জ কিভাবে দিছি জানো? সুইট রিভেঞ্জ দিয়েছে আমার সাকসেস দিয়ে। সুতরাং বাচ্চারা আমার, তোমাদের সুইট রিভেঞ্জ কি হবে? তোমাদের সাকসেস। তোমরা আজকে আমাকে কথা দিয়েছো প্রতিদিন 14 থেকে 15 ঘন্টা রেগুলার পড়বা, আল্লাহর রহমতে তোমাদের মিষ্টি খাবো আমি। ওকে, আমি আজকে শেষ করে দিচ্ছি। আরেকটা, ও আচ্ছা, শেষের আগে তোমাদের জন্য আরেকটা স্লাইড আছে, সেটা হচ্ছে এই যে দাঁড়াও। আচ্ছা 90 ডেজ প্ল্যান, সেটা হচ্ছে তোমার আমাদের একটা 90 ডেজ এক্সাম ব্যাচ আছে। এই ব্যাচের কাজ কি? তোমার 90 দিনে পরীক্ষার মাধ্যমে নিজেকে মূল্যায়ন করা। তো তোমরা যারা আছো যে বলতেছো না ভয় পাচ্ছি, দেখো এই তোমাদের এই যে একটা বললাম না বিগত সালে প্রশ্নগুলো সলভ করা, আরেকটা ভাইটাল জিনিস হচ্ছে সেটা হচ্ছে নিয়মিত পরীক্ষার মাধ্যমে। যেমন অনেকে আছে, আমার একটা ফ্রেন্ড ছিল ও খুব ভালো পারতো, বাট পরীক্ষা হলে গিয়ে নার্ভাস হয়ে যেত। এইটা হওয়া যাবে না। এই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে? এই ক্ষেত্রে হচ্ছে নিয়মিত পরীক্ষা দিয়ে নিজেকে একদম জাস্টিফাইড করে রাখতে হবে, নিজেকে প্রিপেয়ার রাখতে হবে। আর এই ঢাল তলোয়ারে তোমাদের সাথে আছে আমাদের এই 90 ডেজ এক্সাম প্ল্যান। ইওর লাইফ ইওর রেসপন্সিবিলিটি। তো নিজের উপর ইনভেস্ট করো, নিজেকে আরো নতুন করে পিউরিটির মাধ্যমে নিজেকে আগায় নিয়ে চলো। ইনশাল্লাহ ইনশাল্লাহ সফল তোমরা হবে, তোমরা পারবেই। যদি না পারো এর জন্য তুমি দায়ী। তুমি যদি সর্বোচ্চ চেষ্টা করো, আল্লাহ কখনোই নিরাশ করবে না। মনে রাখো, আল্লাহর মতো দয়াশীল কেউ নাই, ওই আল্লাহর কাছে চাও। আমার তোমার শক্তি কি? শূন্য। এই শূন্য শক্তির সাথে অসীম আল্লাহ যুক্ত হলে আমাদের কেউ আটকাইতে রাখতে হবে না। ফিক্সড করো নিজের ড্রিম, নিয়ত করো মানুষের কল্যাণে কাজে রাখবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো করবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, আগামী কোনো একটা ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর এই মায়ের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।